সংস্কার এবং নির্বাচনকে দুঃখজনকভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচার বিদায় করা হয়েছে সেই ঐক্য ধরে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। আগামী দিনের রাষ্ট্রনায়ক গত দেড় দশকে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের বিরুদ্ধে চলা যুগপৎ আন্দোলনের অংশীদার 12 দলীয় জোটের ইফতার মাহফিল রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতারা ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন তারেক রহমান। জানান, দেশের মানুষ আর গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে এক থাকার বিকল্প নেই। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। সংস্কার শেষ বলে কিছু নেই মন্তব্য করে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। গণতন্ত্র বলতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানকে বোঝে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা আরও জানান, দেশের মানুষ দেখতে চায় তার দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। শফিকুল হক, ৭১, ঢাকা। ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিতদের দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নমালার সাথে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। রহিম রুমানের প্রতিবেদন। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর মতামত আর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনগুলোর প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। রোববার এই কমিশনে নিজেদের সুপারিশ জমা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তারা দাবি করেন, ঐকমত্য কমিশনের সুপারিশমালায় রাজনীতিবিদদের বাদ দিয়ে ভবিষ্যতে অনির্বাচিতদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের চেষ্টা তারা লক্ষ্য করেছেন। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যাচ্ছে জানিয়ে এ নিয়ে জনমনে শঙ্কা তৈরি হচ্ছে বলে জানান দলটির মহাসচিব। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশেষ কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন না হয় সরকারের কর্মপরিকল্পনা। যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে, সংস্কার এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে। দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসে। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না এর মধ্যে আটকে আছে। সেগুলো প্রস্তাব আকারে না আসা নিয়েও আপত্তি তোলেন তিনি। যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত, তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা, হ্যাঁ বা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। আমরা আপনার প্রত্যেকটাতেই আমরা রেসপন্ড করছি
যেটাতে হ্যাঁ দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি, কিন্তু যেটা আমরা আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি। এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি। বিএনপি মহাসচিব বলেন, এই সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ নতুন নতুন কমিশনের প্রস্তাবে এমন সব প্রস্তাব করা হয়েছে যেখানে আইন ও নির্বাহী বিভাগকে যথেষ্ট খাটো করে ক্ষমতাহীন করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। রহিম রুমন, ৭১, ঢাকা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, যারা ভিন্ন উপায় খুঁজছে তারা দেশের মানুষের ত্যাগের বিপরীতে কথা বলছে, এ দায় তাদের নিতে হবে। তিনি বলেন, একটি শক্তি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং দেশে অস্থিরতা তৈরি করছে যেন নির্বাচন পিছিয়ে যায়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান। যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা, সেই মনোবাসনা যেটা জেগেছে সেটা পূরণকরণের পথটা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসা। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই। শেখ হাসিনার বিচারের জন্য দেশে নির্বাচন বিলম্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সাথে দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি বলেন, শেখ হাসিনার বিচার সময় সাপেক্ষ, এ কারণে নির্বাচন থেমে থাকতে পারে না। বলেন, এমন কিছু করা যাবে না যাতে জুলাই আন্দোলন ব্যর্থ হয়। তবে দ্বিতীয় স্বাধীনতায় শহীদদের তালিকা প্রকাশের সমালোচনাও করেন বিএনপির নেতা টুকু। বলেন, পয়লা বৈশাখ পালনের সাথে ধর্মের কোনো বিরোধ নেই, তাই ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। যে হাসিনার বিচার যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না। হাসিনার বিচারকে আমরা চাই না। হাসিনা আমাদের নির্যাতন করে নাই। আর নির্বাচন না সাথে যদি ত্যাগ করা হয়, হাসিনার সাজা হইতে ফাঁসি হইতে 7 বছর লাগবে। আমি 7 বছর বসে কি তামুক খামো? বললে তো হবে না। ইমেচুরের মধ্যে কথা বললে হবে না। তো ইনভেস্টমেন্ট আসছে না, কিন্তু তারা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায়। এই সব মিলিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয়টা যেন অহদের যুদ্ধের মতো না হয়। আওয়ামী লীগকে দল হিসেবে নিবন্ধন বাতিল এবং তাদের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই দাবিতে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি। এ সময় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, জুলাইয়ে যে বিপ্লব শুরু হয়েছে সে লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। শেখ হাসিনাকে বাংলাদেশে আর কখনো ফিরিয়ে আনা হবে না জানিয়ে পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, কিন্তু তাদেরকে অপব্যবহার করে কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট,
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। এই সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করা হয় তাহলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করতে হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার জাতীয় নাগরিক পার্টির এক ইফতার মাহফিলে নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। বাংলাদেশে নতুন করে আর কখনো ১/১১ তৈরি হতে দেয়া হবে না। বলেন, জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে এই মাটিতে। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রাজধানীর আদাবরে আলিফ হাউজিংয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, আমরা কথা বলবো তার সাথে। সবুজ, এই ঘটনা ঠিক কখন ঘটেছে এবং অভিযুক্তকে কোথা থেকে আটক করা হয়েছে জানাবেন, এবং একই সাথে জানতে চাইছি যে ভুক্তভোগী এবং অভিযুক্তকে নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে। বুশরা, আমি যে জায়গাটিতে এখন আছি এটা হচ্ছে রাজধানীর উত্তর আদাবরের আলিফ হাউজিং এলাকা। এখানে একটি ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি মূলত গতকালকের। শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে একটি পাশের একটি বস্তিতে নিয়ে যাওয়া হয়, যেটাকে বলা হয় শাকিলের বস্তি। সেখানে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যে কক্ষটি ছিল ফাঁকা, সেখানে কোনো ভাড়াটিয়া নেই। সেই ফাঁকা কক্ষে শিশুটিকে নিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এবং বাচ্চাটি যখন গতকালকে এসে তার বাসায় জানায় ঘটনাটি, তারপর তার বাবা মা বিষয়টি চাপিয়ে রাখে, কাউকে জানায় না এবং ওই যে অভিযুক্ত তাকে খুঁজতে থাকে। আজকে বিকেলে বাচ্চাটি এবং তার বাবা মা ওই অভিযুক্তকে শনাক্ত করতে পারে। শনাক্ত করে যখন তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে কেন তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তখন সে অভিযুক্ত এই বিষয়টি অস্বীকার করে এবং যখন এলাকাবাসী বিষয়টি জেনে যায় এবং তাকে সে এলাকাবাসীর তোপের মুখে সেই অভিযুক্ত ব্যক্তিটি এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে না, সে আসলেই এই ঘটনাটি ঘটিয়েছে এবং এলাকাবাসী সহ যেই ঘটনাস্থল সে বাচ্চাটি সহ সেই ঘটনাস্থলে তাকে নিয়ে যাওয়া হয় এবং বাচ্চাটি এই জায়গাটা চিহ্নিত করে যে এখানেই গতকালকে তাকে এনে এই শ্লীলতাহানি ঘটনাটি ঘটিয়েছিল। এখন আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি যে এখানে বাচ্চাটি, তার পরিবার এবং যে অভিযুক্ত তাকে নিয়ে আদাবর থানায় যাওয়া হয়েছে, এটা এরকম ভাষ্য আমাকে এলাকাবাসী জানিয়েছে এবং থানা এখন পর্যন্ত আমি যেতে পারিনি। থানায় গিয়ে সেখানকার কি সর্বশেষ অবস্থা তা আপনাকে জানাতে পারবো। দর্শক, রাজধানীর আদাবরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে, অভিযুক্তকে আটকও করা হয়েছে। এরই মধ্যে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।
দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে ওঠার ঝুঁকি এড়াতে একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ করেছে এই সংক্রান্ত সংস্কার কমিশন। শনিবার প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। বলেন, সুপারিশে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি আর্থিক নিরাপত্তা বাস্তবায়নেরও সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গত বছর 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। 31 মার্চ পর্যন্ত ছিল এই কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ। সারা দেশে প্রায় 1400-র বেশি মতামত পর্যালোচনা করে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 20টি সুপারিশ করে একটি প্রতিবেদন জমা দেয় কমিশন। পরে কমিশন প্রধান সাংবাদিকদের বলেন, গণমাধ্যমগুলো জনস্বার্থে কাজ করেনি। মাধ্যমটি ছিল কালো টাকা আর রাজনৈতিক যোগসাজশে ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র। এর জন্য গণমাধ্যমগুলোকে পাবলিক লিমিটেড করার পাশাপাশি একজন মালিকের একটির বেশি মিডিয়ার মালিকানা না রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, গণমাধ্যমকে পুঁজিবাজার অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, কোম্পানির বা নিজস্ব গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয়। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। কমিশন সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সুরক্ষা আইন করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা বাস্তবায়নেরও সুপারিশ করেছে জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়নে চাকরির শুরুতে গণমাধ্যম কর্মীদের জন্য বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের সমান বেতন ও ঢাকা ভাতা চালু করতে হবে। সেক্ষেত্রে কর্মীদেরও ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে। কোনো সাংবাদিককে অস্থায়ী স্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না। শিক্ষানবিশ কাল 1 বছরের বেশি হবে না। আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। বিটিভি, বেতার এবং বাসসহ সরকারি গণমাধ্যমগুলোকে এক করে স্বায়ত্তশাসনের আওতায় নিয়ে জাতীয় সম্প্রচার সংস্থা ও স্বাধীন গণমাধ্যম কমিশন করার সুপারিশ করা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। শাহনাজ শারমিন, 71, ঢাকা। চীন ও বাংলাদেশের যৌথ গবেষণায় তিস্তা নদী মহাপরিকল্পনা প্রকল্প চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পানি ভবনে আলোচনা সভায় রিজওয়ানা হাসান বলেন, 2টি শর্তে চায়নার সাথে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত সময়সীমা আরও 2 বছর বাড়ানো হয়েছে। তিস্তা পাড়ের 5টি উপজেলার মানুষের মতামতকে প্রাধান্য দিতে গণশুনানি হয়েছে। এদিকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সারা দেশের 14টি নদী উদ্ধারে কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে জুন মাসে। এপ্রিলের বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে জিও ব্যাগ ও ব্লক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিগত সরকার চুক্তি করেছে, 3 দফায় চুক্তির সময় বাড়িয়েছে, একটা মহাপরিকল্পনা তারা আমাদেরকে দিয়েছে। এখন সেই সময়সীমা পার হয়ে গেছে, আমরা আবার 2 মাস তাদের সময়সীমা, 2 বছর সময়সীমা বাড়িয়ে দিয়েছি। 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে তারা তিস্তা পাড়ের মানুষদের কাছে গিয়ে তাদের এই কথাটা বলবে। আর মানুষদের কাছে যাওয়া মানে যে লাখ মানুষের জমায়েত তা না, যারা বিষয়টা নিয়ে কাজ করেন, এঙ্গেজ, তাদের মাধ্যমে আমরা 5টা উপজেলাতে শুনানিটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে। সকলের সম্মতি নিয়ে আসলে কি আছে, আসলে কতটুকু উপকার হবে, এইটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো। রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় মেটানো হলে জনগণ খুশি থাকতো, কমে যেত দুর্নীতি। কিন্তু জিডিপির মাত্র 7% রাজস্ব আয় দিয়ে জনগুরুত্বপূর্ণ এসব খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, 45 লাখ আয়কর রিটার্ন দাখিলকারীর মধ্যে অর্ধেকের বেশি ট্যাক্সের আওতায় না থাকায় শূন্য রিটার্ন জমা দেন। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। ব্যক্তির যথেষ্ট আয় থাকলে সংসারে তা ব্যয় করা সম্ভব হয়।
তেমনি রাষ্ট্রের রাজস্ব আয় যত বেশি হবে ততই জনগণের কল্যাণের জন্য বরাদ্দ দিতে পারবে সরকার। দেশের রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও গবেষণা সংস্থা র্যাপিডের যৌথ এই আয়োজন। এনফোর্সমেন্টের জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা। উন্নত দেশগুলোতে রাজস্ব আদায় বেশি হয়, তাই সেসব দেশের জনগণ বিনা পয়সায় স্বাস্থ্যসেবা ও সন্তানদের লেখাপড়া সহ বিভিন্ন সুবিধাদি পান। কিন্তু বাংলাদেশে মোট দেশজ আয় বা জিডিপির মাত্র 7 ভাগের সমান রাজস্ব আয় হয় বলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমার যদি অসুখ বিসুখ হয়, আমার ছেলে মেয়েদের যদি অসুখ বিসুখ হয়, চিকিৎসাটা আমার প্রপার হতে হবে। তার মানে যদি চিকিৎসা ব্যবস্থায় গিয়ে আমার নিজের পকেটে হাত দিতে না হয়, তাহলে আমি টাকা দিয়ে কী করবো? আমার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব যদি রাষ্ট্র নিয়ে নেয়, আমার এডুকেশন সিস্টেম যদি খুবই ভালো হয়, কোনো সমস্যা নেই। তো আমাদের সেই দিকগুলো তো খেয়াল করতে হবে যে আমরা আমাদের সবচেয়ে প্রায়োরিটি জায়গাগুলো হচ্ছে এটা, হেলথ এবং এডুকেশন। এই প্রবলেমগুলো কিন্তু সব জায়গাতেই আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে মানুষ যদি এই যে ধরেন দুর্নীতির আশ্রয় নেয়, এটাও আর থাকবে না, কারণ সেই জন্য কোনো কাজ কোনো লাভ নেই। বর্তমানে 1,14,00,000 টিআইএন ধারী আছে। এর মধ্যে মাত্র 45 লাখ আয়কর রিটার্ন দাখিল করেন। যারা আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। গতবার আমরা অ্যারাউন্ড 5 লাখের কিছু কম পেয়েছিলাম অনলাইন রিটার্ন, এবার আমরা 15 লাখ পার হয়ে গেছে। 10 লাখ ট্যাক্স পেরি হচ্ছে 3.5 লাখ টাকার নিচে ইনকাম, অর্থাৎ নীল ইনকাম দেওয়া। এরা কোনো ট্যাক্স দেয়নি, নীল ট্যাক্স ইনকাম হয়তো আছে, সেই ইনকামের পরিমাণটা 3.5 লাখ টাকা কম। 75-80 লাখ যারা রিটার্ন দেয় না, কোম্পানিতে নতুন লোকেরা, তারা যে রিটার্ন দেয় না, তারা তো কোনো সমস্যা ফেস করছে না। দেশে যথেষ্ট আইন থাকলেও বাস্তবায়ন না করা সবচেয়ে বড় ব্যর্থতা বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যাতে একটা ভালো আইন হয়। সুশান্ত সিনহা, 71, ঢাকা। 2030 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বাইং হাউস এবং গার্মেন্টস কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মনে করছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। এজন্য ক্ষুদ্র এবং মাঝারি কারখানাগুলোকে কমপ্লায়েন্সের আওতায় এনে রপ্তানি বাড়াতে হবে। শনিবার রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির নেতারা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের 84% পোশাক খাত থেকে আসে, তাই এই খাতের উন্নয়নে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। তারা বলেন, বাইং হাউসগুলোর কারখানা না থাকার পরও নতুন বিনিয়োগ, কারখানা প্রতিষ্ঠা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে। তাই এই খাতের ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পূরণ এবং সমস্যা সমাধানের দাবি জানান তারা। রাজধানীর হাতিরঝিল থেকে সাম্প্রতিক সময়ে ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 1,60,000 পিস ইয়াবা জব্দের ঘটনায় গ্রেপ্তার করা হয় 4 জনকে। গ্রেপ্তারকৃতরা একই পরিবারের সদস্য উল্লেখ করে অধিদপ্তর জানায়, দীর্ঘদিন যাবৎ পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করতেন তারা। টেকনাফ থেকে চালান এনে ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তারা। নিবিড় সাহার প্রতিবেদন। গাড়ির পাদানির নিচে চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বারে প্যাকেটের পর প্যাকেট ইয়াবা। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থেকে এই প্রাইভেট কারটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে পাওয়া যায় সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইয়াবার চালান। ইয়াবা জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয় 4 জনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত 4 জনই একই পরিবারের সদস্য। মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে তারা ইয়াবার ব্যবসার সাথে জড়িত বলেও জানায় সংস্থাটি। নজরুল ওরফে সোহেল রানা, সে হচ্ছে মূল ব্যবসায়ী। আর ওরা এক বাসায় থাকে ঢাকায়, এরা 3 জন মিলেই এক বাসায় থাকে। ড্রাইভার তো তাদের যে বেতনভুক্ত কর্মচারী। যে সময়টা তারা বেছে নিয়েছে, এটা দেখেন, এই আমাদের তারাবি ইফতার এই সময়টাকে তারা কিন্তু করেছে যে এই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থাটা তাদের বিভিন্ন ধর্মীয় কাজে বা এইভাবে সেভাবে তারা কিছুটা থাকে। তো এটা একেবারেই রেয়ার আমাদের ঢাকা শহরে, যেটা আমরা বলছি যে ইতিপূর্বে এই ধরনের এত বড় ইয়ার নজির নাই। অধিদপ্তর জানায়, অভিনব কৌশলে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকায় আনতেন তারা। 3 মাসের চেষ্টার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করি।
আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে করতো। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। মানি লন্ডারিং এর সাথে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলেও জানায় কর্মকর্তারা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলেও পানির উৎস দূরে থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। তবে আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বনরক্ষীরা। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম। সবাই দোয়া করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে খাল থেকে আগুনের এলাকার দূরত্ব বেশি হওয়ায় কাজ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। এই আগুন কেমনে লিভাবে আল্লাহ। এখন আগুন যেন ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বনরক্ষীরা। আমরা তো আগুনের খবর পেয়েছি দুপুর 1টার পরে আর কি, 1টার দিকে আমরা খবর পেয়েছি। এখানে অনেক দূরে হলো আপনার পানিটানি অনেক দূরে। ওই খবর পাওয়ার পরে আমরা আসছি এখানে, এসে আমাদের লোকজন নিয়ে চতুর্দিকে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশন কর্মকর্তা আফতাব আলম বলেছেন, চাঁদপাই রেঞ্জের চারপাশের পানির উৎস নেই। বনের খাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে আগুন জ্বলছে। এখন খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। শাকিলা শম্পা, ৭১। বাংলাদেশের দেখানো পথে এগোচ্ছে ভারত। হামজা চৌধুরীর আগমনে নিয়ম নীতি বদলে ফেলতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যেন খেলতে পারে ভারতের জার্সি গায়ে সেই ব্যবস্থাই করছে দেশটার ফুটবল ফেডারেশন। কোহিনুর কণা রিপোর্ট। ঘুমটা ভেঙেছিল আরো আগেই, তবে প্রলয়টা দেখেছে এবার সবাই। হামজা নামের ভূমিকম্পে জেগে উঠল এদেশের ফুটবল প্রেমীদের বুকের ভেতরে জমে থাকা বহু পুরনো সেই ঘুমন্ত আগ্নেয়গিরিটা। মহাসমারোহে এই বাংলায় হয়ে গেল হামজা সাম্রাজ্যের উত্থান। হামজা পা রাখলেন 55,000 বর্গমাইলের আবেগ ঠাসা এই লাল সবুজের ঘরে। তবে ঝাঁকুনিটা লাগলো গিয়ে ওপারে। এবার নাকি ভারতও এগোবে হামজা ফর্মুলা ফলো করে। হামজা যে নাড়িয়ে দিয়েছে ভারতকে সেটা তো অবসর থেকে সুনীল ছেত্রীর ফিরে আসা দেখেই আন্দাজ করা গেছে। এবারে কোনো রাগঢাক না রেখে মেনে নিচ্ছে বাস্তবতাকে। এরই মধ্যে নাকি শুরু হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতিমধ্যেই এই কাজ করেছে। যতদিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে ততদিন এখনকার প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে। এর আগেও বহুবার মাইকেল চোপড়া, ইয়ান ধান্দারা চেষ্টা করেছে গায়ে ভারতের জার্সিটা জড়ানোর। নানা নিয়মের বেড়াজালে টপকাতে পারেনি সেই বাধার দেয়ালটা। অবশেষে হামজা চৌধুরীর আগমনে টনক নড়েছে ভারতের। হামজা শুধু বাংলাদেশের ফুটবলেরই নয়, লিখবে গোটা দক্ষিণ এশিয়ার দিন বদলের গল্প। হামজা ইফেক্ট সত্যি আনরিয়াল। কোহিনুর কণা, ৭১।